ভট্টাচার্য। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত ডক্টর সৌম্য ভট্টাচার্যের নতুন উপন্যাস দুরন্ত দুপুর বিষাদ সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন শ্রী গৌতম মিত্র। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অনুরোধ করব গৌতম মিত্রকে যদি তিনি আমাদের কিছু কথা বলেন। এই মানে বাংলা নবজাগরণের যে শুরু হচ্ছে ব্যাপারটা, এবং আস্তে আস্তে যা একটা মানে ভাষা তৈরি হচ্ছে সেইভাবে। আমরা জানি যে 1916-তে মানে বাংলা স্বীকৃত হচ্ছে ইউনিভার্সিটিতে। চিত্তরঞ্জন দাস আমরা জানি যে উনি বাংলাতে এই জাতীয় কংগ্রেসের বাংলাতে প্রমাণ করেছে, সেখানে বাংলা শব্দটা বোধহয় অজস্র বানানি ব্যবহার করে। সেই জায়গাটা উনি ধরেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার ভীষণ ভালো লাগছে যে এরকম একটা বড় সময় ধরে কাজ করছে। এমন নয় যে ব্যাপারে যে 100 বছরের কোনো কাজ নয়, এটা সামান্য কিছু বছরের কাজ, এবং সেরকমই হওয়া উচিত। এখানে একটা বছরই যেখানে কিছু গুরুত্বপূর্ণ, সেখানে উনি 4টে খণ্ডতে উনি হয়তো 11 বছরের উনি ইতিহাস ধরেছেন। আমার কাছে খুব মনে হয়েছে যে এমন করেননি যে মানে যেটা অনেকেই করে থাকেন যে 200 বছরের ইতিহাস একটা মানে 100 পাতার করেননি। ওইটা আমার পরে আগে একটা খণ্ড আমি পড়েছি। আমি এবার 4টে খণ্ড একসঙ্গে সংগ্রহ করে নিয়ে আমি একসঙ্গে আমার পড়বো, এবং আমি খুব বিস্তৃতভাবে আমি লিখবো। আমি এতটুকুই বলো। এটা একটা সময়ের দলিল আর কি। এটা 1899 থেকে 1910 এই সময়টাকে ধরা হচ্ছে। মোটামুটি এটা 4টে খণ্ডে ভাগ করা হয়েছে। প্রথম খণ্ডটা শেষ হচ্ছে স্বামী বিবেকানন্দের মৃত্যুতে, 4 জুলাই 1902। দ্বিতীয় খণ্ড শেষ হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যুতে, এটা হচ্ছে 1905 সালের 19শে জানুয়ারি। তৃতীয় খণ্ডটা শেষ হচ্ছে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের মৃত্যুতে, এটা হচ্ছে 1907 সালের 27শে অক্টোবর। এবং তারপর শেষ খণ্ডটা শেষ হচ্ছে 1910 সালের 1 এপ্রিল, যখন অরবিন্দ কলকাতা ত্যাগ করে চিরদিনের জন্য চলে যাচ্ছে। এই পুরো সময়টাতে তখনকার দিনের যে রেনেসাঁর এমন কোনো ব্যক্তিত্ব নেই যারা আসেননি। সে রবীন্দ্রনাথ, জগদীশচন্দ্র, বিবেকানন্দ, নিবেদিতা, গান্ধী, তিলক, সাভারকার, কাউকেই বাদ দেওয়া হয়নি। এবং এটা করাটা হয়েছে, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রতি বছরের প্রতি মাসে কে কি কাজ করছেন সেটা আমি প্লট করেছিলাম। এই সময় নিবেদিতা এই কাজ করছেন, এই সময় রবীন্দ্রনাথ এই কাজ করছেন, এই সময় জগদীশচন্দ্র এই কাজ করছেন, এবং তার সাথে সমকালীন ইতিহাসকে মিলিয়ে আমি একটা ভাষ্য তৈরি করতে চেয়েছিলাম। যেমন তাতে করে অনেক কিছু খুব পরিষ্কার হয়ে যায়। যেমন ধরুন, রবীন্দ্রনাথ 1904 সালে স্বদেশী সমাজ লিখছেন। স্বদেশী সমাজ যখন লিখছেন তখন স্বদেশী সমাজে অ্যাটলিস্ট 4 বার জাপানের কথা আছে, জাপানের মেইজি মুৎসুহিতোর কথা আছে। কেন আছে? কারণ তার ঠিক আগেই জাপানের সাথে রাশিয়ার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, এবং রবীন্দ্রনাথ জাপানের এই কৃতিত্ব দেখে রাশিয়ার সাথে যুদ্ধে প্রচণ্ডভাবে ইমপ্রেসড। সুতরাং এই যে সমসাময়িকতা, বা যখন 1906 সালে বরিশালে যে কনফারেন্স হলো, প্রভিন্সিয়াল কনফারেন্স, যেটা ইংরেজরা পিটিয়ে বন্ধ করে দিল, তার ঠিক পরেই রবীন্দ্রনাথ দেশনায়ক লিখছেন বা দেশনায়ক বক্তৃতা করছেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে উনি দেশনায়কের পদে বরণ করছেন, এবং সেখানেও তিনি বরিশাল প্রভিন্সিয়াল কনফারেন্সের কথা বলছেন। অর্থাৎ সমসাময়িক ইতিহাসের সাথে মিলিয়ে এই ধরনের একটা উপন্যাস লেখার প্রচেষ্টা, যেখানে কোনো কেন্দ্রীয় কোনো নায়ক নেই, সময়ই যার নায়ক, এটা আমার মনে হয় বাংলা সাহিত্যে আগে বোধ হয় কেউ অ্যাটেম্প করেনি। সেই দিক দিয়ে এই কাজটার একটা আমার মনে হয় একটা ইউনিক ব্যাপার আছে, যে কোনো কেন্দ্রীয় চরিত্র নেই, সময় শুধু ফ্লো অফ টাইম ইজ টেকিং দ্য ন্যারেটিভ ফরওয়ার্ড। এবং আমার নিজের ধারণা, যারা পড়েছেন, মানে এটা তো ধারাবাহিকভাবে বেরিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তারা এর মধ্যে একটা গতি লক্ষ্য করেছেন, মানে ন্যারেটিভের গতি লক্ষ্য করেছেন, যেটা একটা চ্যাপ্টার পড়ার পর পরের চ্যাপ্টারটা পড়ার জন্য লোকের একটা উৎসাহ হয়, আগ্রহ হয়, সেরকম একটা ব্যাপার ছিল। আশা করি সেটা এই যে 2টো খণ্ড একসাথে বেরোচ্ছে তাতে অক্ষুণ্ণ আছে, যেটা নতুন আলোতেও ছিল, এবং আমার ধারণা সোনালী সকালেও যেটা ছিল। অর্থাৎ একটা এই সময়ের একটা বেগবান এবং সুখপাঠ্য ন্যারেটিভ, যেটা ইতিহাস বিচ্যুত নয়, ইতিহাসকে আশ্রয় করে এবং সমস্ত সময়টাকে একটা সমগ্রতার সঙ্গে ধরা।
সেটাই আমার প্রয়াস ছিল। কতটা সফল হতে পেরেছি সেটা আমি জানি না। আর আমি আজকে গৌতম বাবুকে পেয়ে অত্যন্ত আনন্দিত, কারণ গৌতম বাবু আপনি জানেন উনি বিশিষ্ট জীবনানন্দ গবেষক। ওনার প্রচুর ভালো ভালো গবেষণাধর্মী কাজ রয়েছে, বিশাল পণ্ডিত মানুষ। ওনার হাত দিয়ে বইটা উদ্বোধন করাটা আমার পক্ষে একটা সৌভাগ্যের ব্যাপার।